শুভা বলে ওঠে, আমি বাড়ি যাব। তানভীর বলে ওঠে, আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা শুভা। শুভা বলে ওঠে, আমি আমাদের বাড়ির কথা বলছি। তানভীর বলে ওঠে, হ্যাঁ শুভা, আমি আমাদের বাড়ির কথাই বলছি। তানভীরের এমন আবল তাবল কথাগুলো শুনে শুভার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বাতাসের গতিবেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন গতি বাড়িয়েছে। আর অন্যদিকে তানভীরের বাসনাও। হঠাৎ তানভীরে শুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে বলে ছাতা আনতে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে এসে হাজির হয় সাকিব। সেটা তানভীরকে দিয়ে আবার প্রস্থান করে। তানভীর ছাতা নিয়ে শুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে শুভার কাছে। এক হাতে শুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকের প্রকৃতি যেন তানভীরকে উস্কে দিচ্ছে শুভার আরও কাছে যাওয়ার জন্য। তানভীর বলে ওঠে, আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এইভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলে না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তানভীরের যে এরকম খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুবার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তানভীর সুবাকে নিয়ে। সুবাকে এক পাশে গাড়িতে বসিয়ে তানভীর অপর পাশে সিটে বসে পড়ে। পাশে বসতেই তানভীর সুবার হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, আমি ছাড়া আর অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুবা। মাথা নেড়ে না বোঝায়। তানভীর বলে উঠল, ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো। তানভীরের ঠান্ডা ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুবা। সুবাকে ভয় পেতে দেখে তানভীর তার ঠোঁটের কিনারায় হালকা হাসি দেয়। সারা রাস্তা সুভা তো তানভীর চুপচাপ থাকলেও তানভীরের কড়া নজর ছিল সুবার উপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তানভীর। শুভা গাড়ি থেকে নেমে ছাতা নিয়ে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। ঠিক সেই সময় তানভীর ডেকে ওঠে, শুভা। তানভীরের ডাক শুনে দাঁড়ায় শুভা। পিছনে তাকাতে দেখে তানভীর এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও ছিল জোরালো, তাই ছাতাটা উল্টে যাচ্ছিল শুভার। আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। শুভা চোখে মুখে পানি মুছতেই তানভীর এসে তার সামনে হাজির হয় আর এসে নিজের ছাতাটা ফেলে দিয়ে তার মাথা নিচু করে ফেলে। আর শুভা ছাতার ভিতরে ঢুকে পড়ে। তানভীর সুভার ছাতার ভিতরে ঢোকাতে দু হাতে শক্ত করে ধরে ছাদেরই সুভা। আর সাথে সাথে তানভীর দু গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরো শক্ত করে চেপে ধরে। আর তানভীর কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তানভীরের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব এক একজন আরেকজনের চোখ বন্ধ করে ফেলে। সাকিব বলে ওঠে, এইটা আমি কি দেখলাম রে ভাইয়েরা? প্রতিউত্তরে মাহিরও বলে ওঠে, চুপ কর বেডা, তুই কিছু দেখোস নাই? সাথে সাথে মানিকও বলে ওঠে, হ সাকিব বা মানিক ঠিক কইছে, তুই কিছু দেখোস নাই? আমরাও কিছু দেখেস নাই যে ভাবিরে চুমো খাচ্ছে ভাই। মাফিসও বলে উঠল, হ মাকিব বা, ঠিক কইছস, ভাইরে ভাবির ছাতার ভিতরে ঢুকা চুমা দিচ্ছে, এইটা তো দেখি নাই আমরা। রফিক বলে উঠল, আরে টাকলা মফিজ, ভাবির ছাতার রং যে কালা মানিকের মতো কালা, এইটাও তো দেখি নাই। প্রত্যুত্তরে মানিক বলে উঠল, তুই আবারে আমার কালা কইলি ভোটকা রফিক? রফিক বলে উঠল, আরে মানিক, রাগ করিস কেন আমার ডার্লিং? মানিক বলে উঠল, বালের ডার্লিং তুই আমার, বেডা লুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তানভীর সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে। যাওয়ার সময় একটুও পিছনে ফিরে তাকায়নি সে। আর সুভাও তাড়াতাড়ি বাড়িতে ভিতরে ঢুকে পড়ে। গাড়িতে ওঠে তানভীর অন্যমনস্ক হয়ে পড়ে। আর তার পঞ্চপাণ্ডব এক একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মানিক হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে, দেখ দেখ সাকিব, ভাই মুচকি মুচকি হাসতেছে। সাকিব দেখলো নয়া নয়া প্রেমেতে সবাই মুচকি হাসে। কয়দিন পর দুই চক্ষু ভাবে। সাকিবের কথাটা তানভীরের কান অব্দিও গেল। তানভীর বলে উঠল, এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবো রে সাকিব? সাথে সাথে সাকিব বলে ওঠে, ভাই ভাই আর কখনো কইতাম না, সত্যি বলছি। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময়ে এক একজন তানভীরের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে তারা খান বাড়িতেই থাকে। 5জনই দেখতে সুন্দর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন ও রং অনুযায়ী এক একজন এক একজনকে সব অদ্ভুত অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একজন তানভীরই আছে। তবে অনেক দিন আগে তানভীর নিজের হাতে ভাত মাখিয়েও খাইয়ে দিয়েছে, এমন সময়ও গেছে।
তানভীর খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা পাঁচজনই তানভীরের নিজের ভাইয়ের সমান। পরের দিন সকালে, খুব সকালে তানভীর লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটি টেস্ট করেছিল তানভীর। তানভীর লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপরে নজরদারি, সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পাইছে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয় সুভা। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একরকম আনন্দেই ভরিয়ে তোলে সুভাকে। এভাবে দুদিন কেটে যায়, তানভীর সুভার থেকে আলাদা। উফ, কি শান্তি! সুভা নিজের মতো করে চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেয়ে তানভীর তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তানভীর। এখন চাইলেও আর কেউ তানভীরের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগান তুলবে না, আর বাইরেও তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবে 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তানভীর। দিন শেষে নিজের পকেট থেকে ফোনটা বের করে তানভীর গ্যালারি থেকে সুভার ছবিটা দেখতে থাকে। তানভীর সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। এরপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তানভীর। তারপর সুভার ছবিতে চুমু খায় তানভীর। আর ঠিক সেই সময় তানভীরের পেছনে সাকিব আসে। আর সাকিব এসে জিজ্ঞাসা করে তানভীরকে, কি খাইতেছেন ভাই? তখন তানভীর রেগে বলে ওঠে, তো চল্লিশা খাইতেছি। তানভীরের এমন রাতপরি ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তানভীর। রেগে হনহনিয়ে চলে যায়। তখনই 4জনই আসে। আর এসে বলে ওঠে, মানিক, তুই শালা ভাইয়ের প্রেমেরে বহুত বাধা দে। 4 দিন পর কলেজে ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই, তাই একই রঙে শাড়ি পরে সকলে। আর সুভাকে জোর করে। সুভা অনেক না করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করারই বা আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই তো মনে থাকবে তাদের। তাই সুভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে, হিজাবটা পরতে আজকে ভুলেই যায়। সুভাকে আজকে যেন অন্যরকম লাগছে। তানভীরের রাত পরি যেন আজ রঙিন পরিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা আর তার বান্ধবীদের পেছনে লাগে। আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। একটা বকাটে ছেলে বলে ওঠে, এই কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুভার দিকে আঙুল তাক করে একজন বকাটে কথাগুলো বলতে থাকে। আর বলে ওঠে, বাহ, শাড়িতে একদম মাখন। আরেকজন তো সুভার কোমরে সরাসরি হাত দেওয়ার চেষ্টা করে। সুভার কোমরের দিকে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটা উড়ন্ত চাপাতি এসে ছেলেটার হাত কেটে মাটিতে ফেলে দেয়। আর ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে, ছটপট করতে থাকে। রক্ত ছিটে ফোঁটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বাঁধে সুভার মনে। ভয়ে ভয়ে সামনে তাকাইছে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি আর এক হাতে সিগারেট। সেটা টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তানভীর। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব। তানভীরকে দেখা মাত্রই সেই মুহূর্তেই ছেলেগুলো দৌড়াতে শুরু করে। আর সুভা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তানভীর সুভাকে ঠিক দেখলো কি না দেখলো না সেটা বোঝা গেল না, কিন্তু আজকে যে আরসিনগর আবার রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতে না পালাতেই তানভীর একটা বাইক নিয়ে সেটা চালানো শুরু করে। আর তানভীর বাইক নিয়ে চলে যায়। ছেলেগুলো যে যেদিকে পারছে ছুটোছুটি করছে। আর তানভীর যাকে সামনে পেয়েছে তাকেই চাপাতি দিয়ে মাথাটা আলাদা করে দিয়েছে। কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। এই রঙ্গমঞ্চখানা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চখানায় প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা। না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তানভীর যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেয়ালে সাক্ষী। তানভীর চেয়ারে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানতে থাকে। আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তানভীর উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। তানভীর বলে ওঠে, দুটো জিনিস তানভীর সরকার পছন্দ করে না। এক, তার আব্বাজানের অপমান, দুই, তার পছন্দের জিনিসে অন্যের নজর। কথাগুলো বলে তানভীর উঠে দাঁড়ায় আর সোজা হয়ে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙে। আর বলে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, ভাই। একথা বলেই সাকিবকে ডাকা মাত্রই সাকিব তানভীরের হাতে গোল্ডেন চাপাতিটা তুলে দেয়। তানভীরের হাতে চাপাতিটা দেখেই ছেলেটির আত্মা বের হয়ে আসে। তানভীর চাপাতিটা হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তানভীর আর মানিককে ডেকে ওঠে, মানিক, সিগারেটটা দে। তানভীর এক হাতে চাপাতি আর এক হাতে সিগারেট টানতে থাকে ফোঁ দিয়ে। তানভীর বলে ওঠে, যাকে দেখার পারমিশন আমি কাউকে দেইনি তাকে এই ছেলেটা ছুঁইতে চাইছিল? কি সাহস, ভাবা যায়?
কথাটা বলে অবশিষ্ট সিগারেটে ফোঁ দিয়ে তানভীর সেই টুকরো করা লাথির ঝুড়িতে সজোরে লাথি মারে। তানভীর বলে ওঠে, ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি, গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তানভীরের চেম্বারে। তখনই তানভীরের লোকেরা সুভাকে তার চেম্বারে নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ খুলে না। তানভীরের কড়া নির্দেশ, সে আসা না অবধি দরজা খোলা হবে না। সুভার রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে থেকে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে।